অন্য অনেক জিনিসের মতো ম্যাজিক সম্বন্ধেও ফেলুদার যথেষ্ট জ্ঞান আছে। এখনও ফাঁক পেলে তাসের প্যাকেট হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাত সাফাই অভ্যাস করতে দেখেছি। সেই জন্যই কলকাতায় সুকুমারের ম্যাজিক হচ্ছে দেখে আমরা তিনজনে ঠিক করলাম একদিন গিয়ে দেখে আসব। তৃতীয় ব্যক্তিটি অবশ্য আমাদের বন্ধু রহস্য রোমান্স ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু দ্বারা ম্যাজিকের আয়োজন করেছে। তারা ফেলুদার খুব চেনা, তাই চাইতেই তিনখানা প্রথম সারির টিকিট পাওয়া গেল। গিয়ে দেখি হল প্রায় 6 আনা ফাঁকা। ম্যাজিক যা দেখলাম নেহাত খারাপ নয়, কিন্তু ম্যাজিশিয়ানের ব্যক্তিত্বে কোথায় যেন ঘাটতি আছে। ফ্রেঞ্চ কাট দাড়ির সঙ্গে একটা চুমকি বসানো সিল্কের পাগড়ি, কিন্তু গলার আওয়াজটা পাতলা। গোলমালটা সেখানেই, অথচ ম্যাজিশিয়ানকে অনর্গল কথা বলে যেতে হয়। সামনের সারিতে বসার ফলে হলো কি, হিপনোটিজম দেখাতে ভদ্রলোক লালমোহনবাবুকে স্টেজে ডেকে নিলেন। এই জিনিসটা ভদ্রলোক ভালোই জানেন। লালমোহনবাবুর হাতে পেন্সিল দিয়ে সেটাকে কামড়াতে বলে জিজ্ঞেস করলেন চকলেট কেমন লাগছে। লালমোহনবাবু সম্মোহিত অবস্থায় বললেন, খাসা চমৎকার চকলেট। লোকেও উপভোগ করল খুব। লালমোহনবাবু জ্ঞান ফিরে পাওয়ার পরে হাততালি আর থামছে না। পরদিন ছিল রবিবার। লালমোহনবাবু তার সবুজ অ্যাম্বাসেডারে ঠিক 9টার সময় চলে এসেছিলেন তার গড়পাড়ের বাড়ি থেকে আড়া মারতে। তখনও ম্যাজিকের কথা হচ্ছে। ফেলুদা বলল ঠিক জমাতে পারছে না লোকটা। কালকেও সিট খালি ছিল, দেখেছিলি? লালমোহনবাবু বললেন, কিন্তু যাই বলুন মশাই, আমাকে যেভাবে বোকা বানালো তাতে বলতেই হবে কৃতিত্ব আছে। পেন্সিল চিবিয়ে চকলেট, পাথর কামড়ে কড়াপাকের সন্দেশের স্বাদ এ ভাবা যায় না। বিনাথ সবে চা এনেছে। এমন সময় বাইরে গাড়ি থামার শব্দ, আর সঙ্গে সঙ্গেই দরজায় টোকা পড়ল, অথচ কারুর আসার কথা নেই। খুলে দেখি বছর 30 ভদ্রলোক। এটাই প্রদোষ মিত্রের বাড়ি? ফেলুদা বলল, আগে হ্যাঁ, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক এসে ঢুকলেন। ফর্সা, রোগা, চোখে চশমা, বেশ সপ্রতিভা চেহারা। সোফার একপাশে বসে বললেন, টেলিফোনে অনেক চেষ্টা করেও আপনার লাইনটা পেলাম না, তাই এমনিই চলে এলাম। ঠিক আছে, বলল ফেলুদা, আপনার প্রয়োজনটা যদি বলেন। আমার নাম নিখিল বর্মন। আমার বাবার নাম হুয়াতে, আপনি শুনে থাকবেন, সোমেশ্বর বর্মন। যিনি ভারতীয় জাদু দেখাতেন? আজ্ঞে হ্যাঁ। আজকাল তো আর নাম শুনি না, রিটায়ার্ড করেছেন বোধহয়। হ্যাঁ, বছর 7 হলো আর ম্যাজিক দেখান না। উনি তো স্টেজে ম্যাজিক দেখাতেন না বোধহয়। না, এমনি ফরাসে দেখাতেন। ওর চারদিকে লোক ঘিরে বসত। সাধারণত নেটিভ স্টেজগুলোতে ওর খুব নাম ছিল। বহু রাজাদের ম্যাজিক দেখিয়েছেন। তাছাড়া বাবা নানান দেশ ঘুরে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে নানান তথ্য সংগ্রহ করেছিলেন। সেগুলো একটা বড় খাতায় লেখা ছিল। বাবা ইংরেজিতে লিখেছিলেন, নাম দিয়েছিলেন ইন্ডিয়ান ম্যাজিক। ওটা একজন কিনতে চেয়েছেন বাবার কাছে। 20,000 টাকা পর্যন্ত অফার করেছেন। বাবা চাচ্ছিলেন আপনাকে একবার লেখাটি দেখাতে, কারণ বাবা ঠিক মনস্থির করতে পারছেন না। 20,000 টাকা কে দিতে চেয়েছে তা জানতে পারি? জাদুকর সুকুমার নন্দী। আশ্চর্য, কালই আমরা সুকুমারের ম্যাজিক দেখে এসেছি। একেই ফেলুদা বলে টেলিপ্যাথি। ফেলুদা বলল, বেশ, আমি লেখাটা নিশ্চয়ই দেখব। তাছাড়া আপনার বাবার সঙ্গে আমার আলাপ করারও যথেষ্ট ইচ্ছা আছে। বাবাও আপনার খুব গুণগ্রাহী। বললেন, অমন শার্প বুদ্ধি বাঙালিদের বড় একটা দেখা যায় না। আমার মনে হয় এর মধ্যেই একদিন এসে পড়ুন না। বাবা সন্ধ্যায় রোজই বাড়িতে থাকেন। ঠিক আছে, আমরা আজ সন্ধ্যায় তাহলে আসি।
বেশ তো, এই 6:30 নাগাদ। তাই কথা রইল। রামমোহন রায় সারণীতে সোমেশ্বর বর্মনের পেল্লাই বাড়ি। এরা আগে পূর্ববঙ্গের জমিদার ছিলেন, অনেক দিন থেকেই কলকাতায় চলে এসেছেন। এমন বাড়িতে অধিকাংশই ঘর খালি পড়ে আছে। বাড়িতে চাকর বাকর বাদে লোক মাত্র 5 জন। সোমেশ্বর বর্মন, তার ছেলে নিখিল, মিস্টার বর্মনের সেক্রেটারি প্রণয় বেশ রায়, মিস্টার বর্মনের বন্ধু অনিমেষ সেন, আর রনেন তবদার বলে এক শিল্পী। ইনি নাকি সোমেশ্বরবাবুর একটা পোর্ট্রেট করছেন। এসব খবর আমরা সোমেশ্বরবাবুর কাছ থেকেই পেলাম। ভদ্রলোকের বয়স ধরা যায় না, কারণ চুল এখনও তেমন পাকেনি। চোখ দুটো উজ্জ্বল, যেমন জাদুকরের হওয়া উচিত। আমরা একতলায় সোফায় বসেছিলাম। নিখিলবাবু আমাদের জন্য চায়ের অর্ডার দিলেন। আমার বাবা ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার, বললেন সোমেশ্বরবাবু। ভালো পয়সা ছিল। আমি ল পড়েছিলাম, কিন্তু সেদিকে আর যাইনি। আমার ঠাকুরদাদা ছিলেন তান্ত্রিক, হয়তো তারই কিছুটা প্রভাব আমার চরিত্রে পড়েছিল। আমি ছোটবেলা থেকেই ভারতীয় জাদুবিদ্যায় ঝুঁকি। এলাহাবাদের একটা পার্কে এক বুড়োর ম্যাজিক দেখেছিলাম। তার হাত ছাপায়ের কোনো তুলনা নেই। মঞ্চের ম্যাজিকের অর্ধেকই আজ যন্ত্রপাতির সাহায্যে হয়। সেজন্যই তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ভারতীয় ম্যাজিক হলো আসল ম্যাজিক, যেখানে মানুষের দক্ষতাই সম্পূর্ণ কাজ করে। তাই আমি কলেজের পড়া শেষ করে এইসব ম্যাজিক সংগ্রহ করতে বেরিয়ে পড়ি। সুবিধে ছিল বাবা এসব বিষয়ে খুব উদার ছিলেন। আমি একটা নতুন কিছু করছি, এটাতে তিনি খুব খুশি হয়েছিলেন। আসলে আমাদের পরিবারের নানান লোকে নানান কাজ করে এসেছে চিরকালই। ডাক্তার, উকিল, গাইয়ে, অভিনেতা, সাহিত্যিক সব রকমই পাওয়া যাবে আমাদের এই বর্মন পরিবারে। আর তাদের মধ্যে অনেকেই রীতিমতো সফল হয়েছেন। যেমন আমি হয়েছিলাম জাদুতে। আমার সব রাজাদের কাছ থেকে ডাক আসতো। প্রাসাদের ঘরে ফরাসের উপর বসে ম্যাজিক দেখাতাম। সব লোক হা হয়ে যেত। রোজগারও ভালো হয়েছে। কোনো ধরাবাঁধা ফি ছিল না আমার, কিন্তু যা পেতাম সেটা অবশ্য অনেক বেশি। চা এসে গিয়েছিল। ফেলুদা একটা কাপ তুলে নিয়ে বলল, এবার আপনার পাণ্ডুলিপির কথা বলুন। শুনেছি ভারতীয় জাদু নিয়ে আপনি একটা বড় কাজ করছেন। তা করছি বটে, বললেন সোমেশ্বর বর্মন। আমি যা করেছি তেমন আর কেউ করেছে বলে আমার জানা নেই। এ নিয়ে আমি প্রবন্ধ-টবন্ধও লিখেছি, এবং তার ফলেই আমার পাণ্ডুলিপির ব্যাপারটাও জানাজানি হয়ে গেল। সেই কারণে সুকুমার আমার কাছে আসে, না হলে তার তো জানার কথা নয়। অবশ্য জাদুঘর হিসেবে সে আমার নাম আগেই শুনেছে। সে কি আপনার পাণ্ডুলিপিটা কিনতে চাই? তাই তো বলে। সে সোজা আমার বাড়িতে চলে এসেছিল। আমার বেশ ভালো লাগে। ছেলেটিকে দেখেছি, কেমন একটা স্নেহ পড়ে গিয়েছিল। কিন্তু ওর অফারটাই আমি ঠিক রাজি হতে পারছি না। আমার ধারণা আমার কাজটা খুব জরুরি কাজ, এবং তার মূল্য 20,000-এর চেয়ে অনেক বেশি। সেজন্যই চাচ্ছিলাম পাণ্ডুলিপিটা আপনি একটু পড়ে দেখুন। আপনার তো নানান বিষয়ে পড়াশোনা আছে, সেটা আপনার কেসগুলো সম্বন্ধে পড়ে দেখলেই বোঝা যায়। বেশ তো, আমি সাগ্রহে পড়ব আপনার লেখা। সোমেশ্বরবাবু তার সেক্রেটারির দিকে ফিরে বললেন, প্রণবেশ, যাও তো খাতাটা একবার নিয়ে এসো। সেক্রেটারি চলে গেলেন আজ্ঞা পালন করতে। ফেলুদা বলল, আমরা কাল সুকুমারের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। কেমন লাগলো? মোটামুটি, বলল ফেলুদা। তবে ভদ্রলোক হিপনোটিজমটা বেশ আয়ত্ত করেছেন। আর যা ম্যাজিক, সবই যন্ত্রের কারসাজি। সোমেশ্বরবাবু হঠাৎ সামনের প্লেট থেকে একটা বিস্কুট তুলে নিয়ে সেটা হাতের মুঠোয় বন্ধ করে পর মুহূর্তেই হাত খুলে দেখালেন বিস্কুট হাওয়া। তারপর সেটা বেরোলো লালমোহনবাবুর পকেট থেকে।
ফেলুদা প্রশংসায় পঞ্চমুখ। আপনি ম্যাজিক বন্ধ করে দিলেন কেন? আপনার তো অদ্ভুত হাত। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আমি এখন পাণ্ডুলিপিটা নিয়েই কাজ করব, বইটা ছাপাতে। রলে মনে হয় কাজ দেবে, এ নিয়ে তো বই আর লেখা হয়নি। তাহলে আমি খাতাটা নিলাম, বলল ফেলুদা। আমি পরশু ফেরত দেব, এই রকম সন্ধ্যাবেলা। বেশ, তাই কথা রইল। ফেলুদা পরদিন সকালেই বলল, তার নাকি পাণ্ডুলিপি পড়া শেষ হয়ে গেছে। সে সারা রাত পড়েছে। ভদ্রলোকের হাতের লেখা মুক্তোর মতো, অ্যান্ড ইটস এ গোল্ড মাইন। ছেপে বেরুলে একটা প্রামাণ্য বই হয়ে যাবে। 20 কেন, 50,000 দিলেও এ পাণ্ডুলিপি হাতছাড়া করা উচিত নয়। সন্ধ্যাবেলা সোমেশ্বরবাবুকে গিয়ে আমরা সেই কথাটাই বললাম। ভদ্রলোক শুনে যেন অনেকটা আশ্বস্ত হলেন। বললেন, আপনি আমার মন থেকে একটা বিরাট চিন্তা দূর করলেন। আমি দোটানার মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু আপনি যখন পড়ে এত প্রশংসা করলেন, তখন আবার আমি মনে বল পাচ্ছি। প্রণবেশ পাণ্ডুলিপিটাকে টাইপ করছে। ও অনেকবার বলেছে এতে আশ্চর্য অনেক তথ্য আছে। আমার বন্ধু অনিমেষও সেই একই কথা বলেছে। এবার নিশ্চিন্তে সুকুমারকে না বলে দিতে পারবো। ভালো কথা, কাল আমার ঘরে চোর এসেছিল। সে কি? আমার ঘুমটা ভেঙে যায়। আমি কে বলতেই পালাই। এর আগে কখনো চুরি টুরি হয়েছে? কখনো না। আপনার ঘরে কোনো ভ্যালুয়েবল জিনিস আছে কি? আছে, কিন্তু সেটা আমার সিন্ধুকে থাকে। সিন্ধুকের চাবি আমার বালিশের নিচে থাকে, আর সেটা সম্বন্ধে আমার বাড়ির লোকেরা কেউ জানে না। আমি জানতে পারি কি? আমার অদম্য কৌতূহল হচ্ছে। নিশ্চয়ই পারেন। ভদ্রলোক উঠে দোতলায় গেলেন। তারপর মিনিট 3 পরে এসে একটা 6 ইঞ্চি লম্বা জিনিস আমাদের সামনে টেবিলের উপর রাখলেন। সেটা একটা বংশীবাদক শ্রীকৃষ্ণের মূর্তি, পঞ্চরত্নের তৈরি, বললেন সোমেশ্বরবাবু। তার মানে হিরে, পদ্মরাজ, নীলকান্ত, প্রবাল আর মুক্ত, এর কত দাম জানি না। অমূল্য, বলল ফেলুদা, এবং অপূর্ব জিনিস। এ জিনিস কবে থেকে আছে? এটা পাই রঘুনাথপুরের রাজা দয়াল সিং এর কাছে, 1956-এ। আমার ম্যাজিক দেখে খুশি হয়ে জিনিসটা আমাকে দেন। আপনাদের বাড়িতে দারোয়ান নেই? তা আছে বই কি। তাছাড়া 4 জন চাকর আছে। চোরের মনে হয় চাকরের সঙ্গে যোগাযোগ ছিল। যদি না চোর বাড়ির লোক হয়। এই যে আপনি সর্বনেশে কথা বলছেন, আমরা গোয়েন্দারা এরকম কথা বলে থাকি, সেটা সিরিয়াসলি নেবার কোনো দরকার নেই। তাও ভালো। আপনি বোধহয় বিপত্নিক। হ্যাঁ, আর ওই একটি ছেলে? না, নিখিল আমার ছোট ছেলে। বড়টি অখিল 19 বছর বয়সে বিএ পাশ করে বিদেশ চলে গেছে। কোথায় সেটা বলে যায়নি। আমাদের ফ্যামিলিতে ভবঘুরেও রয়েছে কিছু কিছু। অখিল ছিল তাদের মধ্যে একজন। অস্থির চরিত্র। বলল জার্মানি গিয়ে চাকরি করবে, তারপর বেরিয়ে পড়ল। এ হলো 1970-র কথা। তারপর আর কোনো যোগাযোগ করেনি। ইউরোপেরই কোথায় হয়তো আছে, কিন্তু জানিবার কোনো উপায় নেই। আপনার সেক্রেটারি প্রণবেশ এই কৃষ্ণটার কথা জানেন? হ্যাঁ, সে তো আমার ঘরের ছেলের মতোই। আর তাকে তো আমার সব কাগজপত্র কারেসপন্ডেন্ট ঘাঁটতে হয়। যাই হোক, এবার এটা তুলে রেখে দিন। এমন চমৎকার জিনিস আমি কমই দেখেছি। আমি তাহলে সুকুমারকে না বলে দিই। নির্দ্বিধায় ফেলুদা উঠে পড়ল। আমি একবার বাড়ির আশপাশটা ঘুরে দেখতে চাই। চোর কোন কোন জায়গা দিয়ে আসতে পারে সেটা একবার দেখা দরকার।
সবচেয়ে সুবিধে বারান্দা দিয়ে। আসলে আমার দারোয়ান একটু কর্তব্যে ঢিল দিয়েছে বলে মনে হচ্ছে। বাড়ির বারান্দায় যেদিকে সেদিকেই একটা বাগান রয়েছে, তবে সেটাকে খুব যত্ন করা হয় বলে মনে হলো না। বাড়ির চারিদিকে বেশ উঁচু কম্পাউন্ড ওয়াল, সেটা টপকে পেরোনো সহজ নয়। বাড়ির দুধারেও গাছপালাও বিশেষ নেই। ফেলুদা মিনিট 15 ঘোরাঘুরি করে বলল, চোর সম্বন্ধে ঠিক শিওর হওয়া গেল না। বাড়ির চোর না বাইরের চোর সে বিষয়ে সংশয় রয়ে গেল।